ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু RMS এডুকেশন। দেখো, আমি তোমাদের অলরেডি জেনারেল নলেজের সাজেশন সিরিজ শুরু করে দিয়েছি এবং সেই সিরিজকে লক্ষ্য করি আজকের এই সেশনে আমি তোমাদেরকে 25টি ইম্পর্টেন্ট জিকের প্রশ্ন উত্তর প্র্যাকটিস করাবো এবং এতটাই ডিটেলসে প্র্যাকটিস করাবো যাতে করে এই 25টা প্রশ্ন থেকে তোমাদের আরও কিছু প্রশ্নের উত্তর সলভ হয়ে যায়। দেখো, বিগত বছরে তোমাদের এন্ট্রান্স এক্সামের যে টপিকগুলোর উপর বেস করে প্রশ্ন এসেছে এবং বর্তমানে রাজ্য সরকারের যে বিভিন্ন পরীক্ষাগুলো বের হচ্ছে সেখানে জিকে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, যে টপিকগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে, তো সেই সব টপিক থেকেই বাছাই করা প্রশ্ন নিয়ে আজকের এই সেশনটা বানানো হয়েছে। তো আশা রাখবো এই সেশন তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নাও। প্রথমেই বলছে আই ডু হোয়াট আই ডু। ঠিক আছে, এই যে বইটি, এই বইটির লেখক কে? ঠিক আছে, অপশানে কি রয়েছে? প্রণব মুখার্জি, রঘুরাম রাজন, উর্জিত প্যাটেল এবং অপশান ডিতে আছে জগদীপ প্রকাশ। ঠিক আছে, তাহলে আই ডু হোয়াট আই ডু এই বইটির লেখক হলেন অপশান বি, ঠিক আছে, রঘুরাম রাজন। ঠিক আছে, অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল? এবার আমরা এই প্রসঙ্গে কিছু বইয়ের লেখকের নাম আমরা জেনে নেব। ঠিক আছে, তো প্রথম যে বইটা বলবো সেটা হলো ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ঠিক আছে, প্রত্যেকে নোট করে নেবে কিন্তু, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ঠিক আছে, এই বইটি লেখক হলেন আবুল কালাম আজাদ। ঠিক আছে, মৌলানা আবুল কালাম আজাদ হচ্ছেন এই বইটির লেখক। ঠিক আছে, নেক্সট যে বইটা বলবো সেটা হলো চেঞ্জিং ইন্ডিয়া। কি বললাম? চেঞ্জিং ইন্ডিয়া। ঠিক আছে, এই বইটির লেখক হলেন ডক্টর মনমোহন সিং। কি বললাম? ডক্টর মনমোহন সিং। ঠিক আছে, প্রত্যেকে নোট করে নিয়েছো? আরও কিছু তোমাদের বইয়ের নাম লেখাবো, সেগুলো হলো দেখে নাও, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। কি বললাম? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। এটা হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহেরু। কি বললাম? পণ্ডিত জওহরলাল নেহেরু। ঠিক আছে, তো আপাতত কি কি বললাম একবার দেখে নাও। যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটার লেখক হলেন মৌলানা আবুল কালাম আজাদ। চেঞ্জিং ইন্ডিয়া এই বইটির লেখক হলেন ডক্টর মনমোহন সিং এবং ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটির লেখক হলেন জওহরলাল নেহেরু। ঠিক আছে, আরও দুটো ইম্পর্টেন্ট বইয়ের নাম লেখাবো। ঠিক আছে, প্রত্যেকের নোট করা হয়ে গিয়েছে এটা? চলো আর দুটো বই লিখে নাও। দ্য লিভিং মাউন্টেন। কি বললাম? দ্য লিভিং মাউন্টেন। এই বইটির লেখক হলেন অমিতাভ ঘোষ। ঠিক আছে, এবং আরেকটি বই হচ্ছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। ঠিক আছে, এই বইটি লেখক হলেন সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি জানলাম? আই ডু হোয়াট আই ডু এই বইটির লেখক কে, এবং তার সাথে সাথে কিন্তু আরও 5টা বই লেখক আমরা কিন্তু জেনে নিলাম। ঠিক আছে, এবং এই 5টা বই কিন্তু বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসেছে ঘুরিয়ে ফিরিয়ে। তো সেই জন্যই কিন্তু আমি সেই জায়গাগুলো থেকে এই প্রশ্নগুলোকে বাছাই করে নিয়েছি এবং তোমাদের সেটা আমি লিখিয়ে দিলাম। ঠিক আছে, তো জিকের এই ক্লাসগুলো তোমাদের যেভাবে করাতে থাকছি আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের জিকে থেকে আমি 500টা প্রশ্ন করাবো। ঠিক আছে, সেখান থেকেই কিন্তু তোমরা 10-এর মধ্যে 8 থেকে 9টা প্রশ্নের উত্তর কিন্তু করে আসতে পারবে পরীক্ষাতে। ঠিক আছে, কি বললাম? আমি 500টা তোমাদের সাজেস্টিভ প্রশ্ন করাবো, সেখান থেকে কিন্তু তোমরা 8 থেকে 9 নাম্বার কিন্তু পরীক্ষায় পেয়ে যাবে। তোমার 10 নাম্বার থাকে, 10-এ 8 থেকে 9 কিন্তু তোমরা ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। এর প্রশ্নে বলছে মনীষ নারওয়াল ইনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? ঠিক আছে, তাহলে স্পোর্টস পার্সন রিলেটেড কিন্তু প্রশ্ন এসেছে।
কুস্তি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস এবং শুটিং এই 4টে স্পোর্টসের ক্যাটাগরির মধ্যে তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন, এটা কিন্তু প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তো মনে রাখবে মনীষ নারওয়াল কিন্তু অপশান ডি, ঠিক আছে, শুটিং এই খেলার সাথে কিন্তু তিনি যুক্ত ছিলেন। ঠিক আছে, অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এবার আমরা এই প্রশ্ন রিলেটেড কিছু এক্সট্রা ইনফরমেশন আমরা কিন্তু জেনে নেব। দেখো, প্রথমে যেটা বলবো, যে নামটা, তিনি হলেন সাক্ষী মালিক। ঠিক আছে, নেক্সট কি বলবো, নেক্সট বলবো পিভি সিন্ধু। পিভি সিন্ধু, ঠিক আছে, এই নামটার সাথে নিশ্চয়ই তোমরা অনেকেই পরিচিত রয়েছো, পিভি সিন্ধু। নেক্সট দেখো সাইনা নেহওয়াল। সাইনা নেহওয়াল, ঠিক আছে। নেক্সট যে নামটা বলবো সেটা হলো মনিকা বাত্রা। ঠিক আছে, তো দেখো প্রথমে সাক্ষী মালিক, ইনি কুস্তি খেলার সাথে কিন্তু জড়িত, কুস্তি। ঠিক আছে, পিভি সিন্ধু এবং সাইনা নেহওয়াল দুজনেই কিন্তু ব্যাডমিন্টন, দুজনেই ব্যাডমিন্টন। ঠিক আছে, এই দুজনেই কিন্তু ব্যাডমিন্টন খেলেন। এবং দেখো মনিকা বাত্রা, ইনি হচ্ছে টেবিল টেনিস। ঠিক আছে, আর একটা নাম মনে রাখবে শরৎ কমল, ইনিও কিন্তু টেবিল টেনিস। কি আছে, কি বললাম, শরৎ কমল, ইনিও কিন্তু টেবিল টেনিস। তাহলে এখান থেকে কী কী পেলাম, সাক্ষী মালিক, ঠিক আছে, একবার আমি বলে দিয়ে দেখে নাও। সাক্ষী মালিক কুস্তি, পিভি সিন্ধু এবং সাইনা নেহওয়াল দুজনেই কিন্তু ব্যাডমিন্টন, মনিকা বাত্রা এবং শরৎ কমল দুজনেই কিন্তু টেবিল টেনিস। ঠিক আছে, তো জিকের ক্লাসগুলো আমরা এভাবেই কিন্তু পড়ে নেব। ঠিক আছে, আমরা এই ক্লাসেতেই কিন্তু রেডি করে নেব, যাতে বাড়িতে আমাদের আর এক্সট্রা করে পড়তে না হয়। ঠিক আছে, এবং প্রত্যেকে কিন্তু নোটগুলো বানিয়ে নিও। যে প্রশ্নগুলো আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি, এই যে 500টা সেটের তোমাদের আমি দেবো বলেছি জিকে থেকে, প্রত্যেকে কিন্তু খাতায় কিন্তু প্রত্যেকে নোট করে নেবে। ঠিক আছে, এবং এর সাথে সাথে আমি আরও কিছু এক্সট্রা ইনফরমেশন তোমার দিতে চাই, যেটা হলো নীরজ চোপড়া। ঠিক আছে, খুবই একটা পরিচিত নাম নীরজ চোপড়া। ইনি জ্যাভলিন থ্রোয়ের সাথে কিন্তু জড়িত। কি বললাম, জ্যাভলিন থ্রো। এবং দেখো বিশ্বনাথন আনন্দ, ইনি হচ্ছেন দাবা খেলার সাথে জড়িত। ঠিক আছে, তো কী কী বললাম, নীরজ চোপড়া, বিশ্বনাথন আনন্দ। নীরজ চোপড়া যিনি জ্যাভলিন থ্রোর সাথে জড়িত, এবং বিশ্বনাথন আনন্দ যিনি দাবা খেলার সাথে কিন্তু জড়িত। ঠিক আছে, মনে থাকবে তাহলে প্রত্যেকের। তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। নেক্সট প্রশ্ন বলছে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা যেখানে মিলিত হয়েছে সেই জায়গাটাকে কি বলে। ঠিক আছে, কার্ডামম পর্বত, পালানি পর্বত, আন্নামালাই পর্বত এবং অপশান ডিতে আছে নীলগিরি পর্বত। তো মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। ঠিক আছে, নীলগিরি পর্বত। তাহলে পূর্বঘাট পর্বতমালা এবং পশ্চিমঘাট পর্বতমালা যেখানে মিলিত হয়েছে সেই জায়গাটাকে বলা হচ্ছে নীলগিরি পর্বত। ঠিক আছে, এবার এই প্রশ্ন প্রসঙ্গে আমরা এখান থেকে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জেনে নেব, যেটা হলো আরাবলি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। কি বললাম, আরাবলি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, এটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ, আমি কিন্তু লিখছি। ঠিক আছে, আরাবলি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি, এবং তার সাথে জানবো পশ্চিমঘাট, পশ্চিমঘাট পর্বত, যা আরেকটা নাম রয়েছে সহ্যাদ্রি, এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এবং হচ্ছে পূর্বঘাট, পূর্বঘাটটা পরে জানছি, নীলগিরিটা জেনে নিই। ঠিক আছে, তাহলে দেখো আরাবলি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো গুরু শিখর। কি বললাম, গুরু শিখর। পশ্চিমঘাট বা সহ্যাদ্রি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি। ঠিক আছে, এবং নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো দোদাবেতা, দোদাবেতা। ঠিক আছে,
তাহলে এবার আমরা দেখে নেব পূর্বঘাট বা মলয়াদ্রি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, প্রত্যেক নোট করে নিও। এবার দেখো পূর্বঘাট পর্বতমালা, পূর্বঘাট বা মলয়াদ্রি, ঠিক আছে, এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো জিন্দাগাদা। ঠিক আছে, এবং নেক্সট দেখো আরেকটা যেটা মনে রাখবো সেটা হচ্ছে সাতপুরা পর্বত। ঠিক আছে, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো ধূপগড়। ঠিক আছে, তাহলে এই প্রশ্ন প্রসঙ্গে কিন্তু এই এক্সট্রা ইনফরমেশনগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে। যেখানে পূর্বঘাট বা মলয়াদ্রি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো জিন্দাগাদা, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়, পশ্চিমঘাট বা সহ্যাদ্রি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি এবং আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো গুরুশিখর। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হলো? অপশন ডি। ঠিক আছে, তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে ভারতীয় সংবিধানে আত্মা বলা হয় কোন অংশটিকে? মৌলিক অধিকারকে, প্রস্তাবনাকে, রাষ্ট্রের নির্দেশমূলক নীতিকে, অপশন ডিতে আছে দশম তফসিলি সেটাকে। তাহলে ভারতীয় সংবিধানে আত্মা কাকে বলা হচ্ছে? মনে রাখবে অপশন বি প্রস্তাবনাকে। ঠিক আছে, এই প্রস্তাবনাকে বলা হচ্ছে ভারতীয় সংবিধানের আত্মা। যেটা কে বলেছিলেন? যেটা বলেছিলেন ঠাকুরদাস ভার্গব। ইনি কিন্তু বলেছিলেন প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের আত্মা। ঠিক আছে, মনে থাকার প্রত্যেকের কি বললাম, কে বলেছিলেন? ঠাকুরদাস ভার্গব। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা এখান থেকে যে জিনিসটা জেনে নেব সেটা হচ্ছে এই যে প্রস্তাবনা, মৌলিক অধিকার, ঠিক আছে, এই যে সংসদ, এই যে ডিপিএসপি, এই জিনিসগুলো কোনো দেশের সংবিধান থেকে তো আমাদের কপি করা হয়েছে। তো সেগুলো কোন দেশের সংবিধান থেকে আমাদের দেশের সংবিধানে নিয়ে আসা হয়েছে সেই জায়গাটা কিন্তু আমরা একটু জেনে নেব, যেটা পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো প্রথমেই যে জিনিসটা জানবো সেটা হলো মৌলিক অধিকার। ঠিক আছে, মৌলিক অধিকার এটা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তো দেখো এই ধরনের প্রশ্ন কীরকম আসে যে মৌলিক অধিকার নিচের কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে, দিয়ে তোমাকে চারটে অপশন দিয়ে দেবে। ঠিক আছে, তখন তোমার সঠিক উত্তর কী হবে? মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, মানে ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে যে মৌলিক অধিকার রয়েছে তার ধারণাটা গ্রহণ করা হয়েছে কোথা থেকে? না, মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংবিধানের মৌলিক অধিকার রয়েছে সেখান থেকে। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে কিন্তু আমাদের দেশের মৌলিক অধিকারের ধারণাটা কিন্তু গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা কি বলতে চাইছি আমি? নেক্সট দেখো, নেক্সট যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে এই যে প্রস্তাবনা, এই প্রস্তাবনাও কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে কি কি পেলাম? মৌলিক অধিকার এবং প্রস্তাবনা দুটোই কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে কিন্তু গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে মৌলিক কর্তব্য। ঠিক আছে, মৌলিক কর্তব্য, মৌলিক কর্তব্য এটা গ্রহণ করা হয়েছে কোথা থেকে? এটা গ্রহণ করা হয়েছে তোমার সোভিয়েত রাশিয়া থেকে। ঠিক আছে, এটা হচ্ছে রাশিয়া থেকে। ঠিক আছে, তাহলে কি বললাম? মৌলিক অধিকার এবং প্রস্তাবনা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মৌলিক কর্তব্য রাশিয়া দেশের সংবিধান থেকে কিন্তু গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, এতদূর অবধি প্রত্যেকে বুঝতে পেরেছ? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সংবিধান সংশোধন যে পদ্ধতি রয়েছে। ঠিক আছে, তো সংবিধানের সংশোধন পদ্ধতি এটা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। কথা বললাম দক্ষিণ আফ্রিকা। ঠিক আছে, দক্ষিণ আফ্রিকা থেকে কিন্তু সংবিধান সংশোধন যে পদ্ধতি সেটা কিন্তু গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, এবার দেখো ডিপিএসপি, ঠিক আছে, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, এটাকে কি বলা হচ্ছে? ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ইংলিশে, আমি শর্টে লিখে দিচ্ছি ডিপিএসপি। এটা নেওয়া হয়েছে কিন্তু আয়ারল্যান্ড থেকে। এটার মানেটাই হচ্ছে কিন্তু এইটা। ঠিক আছে, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। নেক্সট দেখো এর জরুরি অবস্থা। ঠিক আছে, জরুরি অবস্থা এগুলো কিন্তু নেওয়া হয়েছে জার্মানি থেকে। এই যে রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা বলা হয়, তাই না? তো এই জরুরি অবস্থা নেওয়া হয়েছে
এর ধারণা নেওয়া হয়েছে কোথা থেকে? জার্মানির সংবিধান থেকে। ঠিক আছে, মনে থাকে প্রত্যেকের। তাহলে ভারতীয় সংবিধানের আত্মা বলা হচ্ছে কিন্তু প্রস্তাবনাকে। অপশন বি কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন দেখো, আরও একটা সংবিধান থেকে প্রশ্ন রয়েছে। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির অবর্তমানে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে? দেখো, রাষ্ট্রপতি যদি অনুপস্থিত থাকে, ঠিক আছে, রাষ্ট্রপতির পদ যদি ফাঁকা থাকে, তাহলে তার দায়িত্ব কিন্তু ক্ষণিকের জন্য কিন্তু উপরাষ্ট্রপতি পালন করেন। কিন্তু যখন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয়ই অনুপস্থিত থাকেন, ঠিক আছে, উভয় অবর্তমানে, রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করেন? লোকসভার স্পিকার, না কম্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেল, না ক্যাবিনেট সেক্রেটারি, না ভারতের মুখ্য বিচারপতি? মনে রাখবে, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয়ের অবর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন ভারতের মুখ্য বিচারপতি। অপশান ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, তো এবার এই প্রশ্ন প্রসঙ্গে আমরা যে ইনফরমেশনগুলো জেনে নেব সেগুলো হলো, দেখো, রাষ্ট্রপতিকে কিন্তু কি বলা হয়? ভারতের প্রথম নাগরিক। কি বললাম? এনাকে বলা হচ্ছে ভারতের প্রথম নাগরিক। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন চলে আসে নিচের অপশানগুলোর মধ্যে কাকে ভারতের প্রথম নাগরিক বলা হয়, দিয়ে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি তোমাদের অপশানে চলে এলো, তখন তুমি উত্তর কি করবে? রাষ্ট্রপতি। ঠিক আছে, কারণ আমাদের দেশের প্রেসিডেন্টই হচ্ছে ফার্স্ট মেম্বার। ঠিক আছে, আমাদের দেশের ফার্স্ট নাগরিক। ঠিক আছে, নেক্সট যে বিষয়টা বলবো সেটা হলো, দেখো, রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। ঠিক আছে, রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। নাকি শপথ গ্রহণ করান কে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কি বললাম? রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ঠিক আছে, আর কি কি জানবো? আর যে বিষয়টা জানবো সেটা হলো যে রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স কত লাগে? ন্যূনতম বয়স লাগে কিন্তু 35 বছর। মিনিমাম তোমার কিন্তু 35 বছর হলেই তুমি কিন্তু রাষ্ট্রপতি পদের জন্য কিন্তু তুমি উপযুক্ত। এবং মেয়াদ কত বছর থাকে? মেয়াদ থাকে কিন্তু 5 বছর। ঠিক আছে, মেয়াদ থাকছে কিন্তু 5 বছর। ঠিক আছে, এবং এই রাষ্ট্রপতি নিয়োগ হয় কিভাবে? যে পরোক্ষ নির্বাচন পদ্ধতির সাহায্যে একটা বিশেষ নির্বাচক মণ্ডলী দ্বারা, ঠিক আছে, একটা ইলেকটোরিয়াল কলিগ আছে, সেটা দ্বারা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হন। এবং প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? মনে রাখবে, প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইনি হলেন প্রথম রাষ্ট্রপতি। ঠিক আছে, কি বললাম? প্রথম রাষ্ট্রপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, ইনি হলেন প্রথম রাষ্ট্রপতি এবং ইনি পরপর দুবার হয়েছিলেন। কি বললাম? খুবই ইম্পর্টেন্ট, মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন চলে আসে, পরপর দুবার রাষ্ট্রপতি হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, তাহলে এখান থেকে কী কী জানলাম আমরা? আমরা জানলাম রাষ্ট্রপতি সম্পর্কে যে ভারতের প্রথম নাগরিক হচ্ছেন রাষ্ট্রপতি এবং তাকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। রাষ্ট্রপতি পদপ্রার্থীর ন্যূনতম বয়স লাগে 35 বছর এবং তার মেয়াদ হচ্ছে 5 বছর। ঠিক আছে, তার যে কার্যকাল, সেই কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। এবং ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং তিনি পরপর দুবার কিন্তু এই পদে আসীন ছিলেন। ঠিক আছে, এবং মনে রাখবে, সংবিধানের 60 নম্বর ধারায় কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারটা বলা রয়েছে, যে আমাদের দেশে একজন রাষ্ট্রপতি থাকবেন, এটা কিন্তু সংবিধানের 60 নম্বর ধারাতে কিন্তু বলা আছে। ঠিক আছে, আপাতত এই জায়গাগুলো রাষ্ট্রপতি সম্পর্কে জেনে রাখো, এর মধ্যে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন চলে আসবে। ঠিক আছে, তাহলে আরেকটা প্রশ্ন কি পেলাম? রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি অবর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করবেন? ভারতের মুখ্য বিচারপতি। ঠিক আছে, বোঝাতে পারলাম প্রত্যেককে। চলো নেক্সট প্রশ্নে তাহলে। পরের প্রশ্নে বলছে, আরও একটা পলিটি থেকে প্রশ্ন রয়েছে, স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? মানে প্রথম ফাইন্যান্স মিনিস্টার কে ছিলেন? জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, ডক্টর বি আর আম্বেদকর এবং অপশান ডিতে আছে আর কে শম্মুকম চেট্টি। মনে রাখবে, স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিলেন অপশান ডি আর কে শম্মুকম চেট্টি। ঠিক আছে, ইনি ছিলেন প্রথম অর্থমন্ত্রী। তাহলে প্রধানমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু।
ইনি ছিলেন প্রধানমন্ত্রী। ঠিক আছে, তো যেগুলো ইম্পর্টেন্ট বিষয় সেগুলো তোমাদের আমি একটু বলে দিই। দেখো, প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট যে বিষয়টা সেটা মনে রাখতে হবে সেটা হলো তোমাদের যে আইনমন্ত্রী কে ছিলেন। মনে রাখবে, আইনমন্ত্রী ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, ইনি ছিলেন আইনমন্ত্রী। ঠিক আছে, এবং এখান থেকে মনে রাখবে তোমাদের এটা জেনে নিলে যে ফাইন্যান্স মিনিস্টার ছিলেন আর.কে. শম্মুকম চেট্টি, এবং দেখো ডক্টর জন মাথাই, ইনি ছিলেন রেল ও পরিবহন মন্ত্রী। ঠিক আছে, কি বললাম? ডক্টর জন মাথাই, ইনি ছিলেন রেল ও পরিবহন মন্ত্রী। ঠিক আছে, প্রত্যেকে নোট করে নিও। এবং দেখো আরেকটা বিষয় যেটা মনে রাখতে হবে সেটা হলো যে তোমাদের প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? সর্দার বলদেব সিং। ঠিক আছে, সর্দার বলদেব সিং ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী। কি বললাম? সর্দার বলদেব সিং ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে যে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কে? জওহরলাল নেহেরু। প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। প্রথম আইনমন্ত্রী ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, এবং প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন কে? সর্দার বলদেব সিং। ঠিক আছে, মনে থাকবে প্রত্যেকের। তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে ভারতের রাষ্ট্রপতি নিজের কাকে নিয়োগপত্র দেন না? রাষ্ট্রপতি দ্বারা নিচের কে নিয়োগ হন না? সেনাপ্রধান, লোকসভার অধ্যক্ষ, ভারতের মুখ্য বিচারপতি, এবং অপশান ডিতে আছে বিমান বাহিনীর প্রধান। তো মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, লোকসভার অধ্যক্ষ। ঠিক আছে, লোকসভার অধ্যক্ষ রাষ্ট্রপতি দ্বারা নিয়োগ হন না, ইনি হন রাজ্যপাল দ্বারা। ঠিক আছে, তাহলে রাষ্ট্রপতি কাদেরকে নিয়োগ করেন আমাদের জানা দরকার, তাই তো? মনে রাখবে রাষ্ট্রপতি নিয়োগ করেন অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে, ইউপিএসসি এর চেয়ারম্যান, ইউপিএসসি এর চেয়ারম্যান। ঠিক আছে, মুখ্য নির্বাচন কমিশনার। ঠিক আছে, সুপ্রিমো হাইকোর্টের প্রধান বিচারপতি। ঠিক আছে, এছাড়া দেখো রাজ্যগুলির গভর্নর। ঠিক আছে, প্রত্যেকে আবার নোট করে নাও, আমি আবার বলে দিই তারপর বলছি। অ্যাটর্নি জেনারেল, ইউপিএসসি এর চেয়ারম্যান, মুখ্য নির্বাচন কমিশনার এবং সুপ্রিমো হাইকোর্টের বিচারপতিদের কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করেন। ঠিক আছে, এবং দেখো এছাড়াও রাষ্ট্রপতি বিভিন্ন রাজ্যের যে গভর্নর, রাজ্যপালদের কিন্তু নিয়োগ করেন। ঠিক আছে, এছাড়া অর্থ কমিশনের চেয়ারম্যান। ঠিক আছে, যে অর্থ কমিশন গঠিত হয় সে অর্থ কমিশনের চেয়ারম্যানদের কিন্তু নিয়োগ করেন এই রাষ্ট্রপতি। ঠিক আছে, মনে থাকবে তাহলে প্রত্যেকের। তাহলে রাষ্ট্রপতি কাকে নিয়োগপত্র দেন না? লোকসভার স্পিকারকে। লোকসভার স্পিকারকে নিয়োগপত্র কে দেন? একে নিয়োগপত্র দেন কে? একে নিয়োগপত্র দেন রাজ্যপাল। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। প্রশ্ন বলছে রামকৃষ্ণ মিশন স্থাপন করেন কে? রামকৃষ্ণ পরমহংসদেব, দেবেন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, এবং অপশান ডিতে আছে দয়ানন্দ সরস্বতী। তাহলে মনে রাখবে এই রামকৃষ্ণ আশ্রম আবিষ্কার করেন অপশান সি, স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, ইনি রামকৃষ্ণ মিশন স্থাপন করেন। কত সালে স্থাপন করেন? 1897 সালে। ঠিক আছে, এই 1897 সালে কিন্তু তিনি এই রামকৃষ্ণ মিশন স্থাপন করেন। ঠিক আছে, এবার আমরা এই স্বামী বিবেকানন্দের কিছু গ্রন্থের নাম জেনে নেব। ঠিক আছে, কিছু গ্রন্থের নাম আমরা জেনে নেব, কি কি গ্রন্থ রয়েছে। প্রথমেই দেখো পরিব্রাজক। ঠিক আছে, এছাড়া কি রয়েছে? প্রাচ্য পাশ্চাত্য, প্রাচ্য ও পাশ্চাত্য। ঠিক আছে, এছাড়া দেখো বর্তমান ভারত।
ঠিক আছে। এছাড়া রাজযোগ, কর্মযোগ, এসব গ্রন্থগুলো কিন্তু তার লেখা। ঠিক আছে, তাহলে কি কি পেলাম এবার দেখে নাও। যে রামকৃষ্ণ মিশন 1897 সালে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, এবার আমরা স্বামী বিবেকানন্দের বিভিন্ন গ্রন্থের নাম জেনে নেব। পরিব্রাজক, প্রাচ্য পাশ্চাত্য, বর্তমান ভারত, রাজযোগ, কর্মযোগ। ঠিক আছে, প্রত্যেকের নামগুলো কিন্তু মনে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। বলছে আত্মীয় সভার প্রতিষ্ঠাতা ছিলেন কি? আত্মীয় সভার প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন এবং অপশান ডিতে আছে দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে মনে রাখবে আত্মীয় সভার প্রতিষ্ঠাতা ছিলেন কে? রাজা রামমোহন রায়। ঠিক আছে, অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এবার এই প্রশ্ন প্রসঙ্গে আমরা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জেনে নেব, যেটা হলো আর্য সমাজ। আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন? মনে হবে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, নেক্সট দেখো ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। এবং দেখো এখান থেকে আর দুটো জিনিস মনে রাখতে হবে, যেটা হলো আদি ব্রাহ্ম সমাজ। আদি ব্রাহ্ম সমাজ হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। এবং আরেকটা যেটা হলো সেটা হচ্ছে নববিধান ব্রাহ্ম সমাজ, এটা হচ্ছে কেশবচন্দ্র সেন। ঠিক আছে, তো কি কি বললাম একবার বলে দিই। দেখো আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী, ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায়, আদি ব্রাহ্ম সমাজ দেবেন্দ্রনাথ ঠাকুর এবং নববিধান ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেন। ঠিক আছে, নেক্সট দেখো প্রার্থনা সমাজ। প্রার্থনা সমাজ হচ্ছে আত্মারাম পাণ্ডুরঙ্গ। ঠিক আছে, এবং দেখো ভারত সভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এবং আরেকটা মনে রাখতে হবে, যেটা হলো সত্যশোধক সমাজ। জ্যোতিবা ফুলে। তাহলে দেখো প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ, ভারত সভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং সত্যশোধক সমাজ জ্যোতিবা ফুলে। ঠিক আছে, তাহলে আত্মীয় সভার প্রতিষ্ঠাতা পেলাম কি? অপশান এ রাজা রামমোহন রায়। মনে থাকবে প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা কে বলেছিলেন? বালগঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায় এবং অপশান দিতে আছে মহাত্মা গান্ধী। মনে রাখবে স্বরাজ আমার জন্মগত অধিকার এটা বলেছিলেন অপশান ই বালগঙ্গাধর তিলক। ঠিক আছে, তিনি কি বলেছিলেন? স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই। ঠিক আছে, তাহলে অপশানে হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর বালগঙ্গাধর তিলক। ঠিক আছে, এবার এই প্রসঙ্গে আমরা আরও কিছু বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তিত্বের আমরা কিন্তু তাদের যে উক্তিগুলো আমরা একটু জেনে নেব। দেখো জয় হিন্দ, জয় হিন্দ, দিল্লি চলো, এটা তো প্রত্যেকেই জানো। জয় হিন্দ দিল্লি চলো এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, এছাড়া তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, এটাও কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর উক্তি। ঠিক আছে, নেক্সট দেখো করেঙ্গে ইয়া মরেঙ্গে, করেঙ্গে ইয়া মরেঙ্গে,
এই বিখ্যাত উক্তিটির প্রবক্তা হলেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী। ঠিক আছে, তা কী কী পেলাম? জয় হিন্দ, দিল্লি চলো, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এটা বলেছিলেন সুভাষচন্দ্র বসু। করেঙ্গে ইয়া মরেঙ্গে, এই উক্তিটি বলেছিলেন মহাত্মা গান্ধী। ঠিক আছে, নেক্সট দেখো, ইনকিলাব জিন্দাবাদ, এটা বলেছিলেন ভগৎ সিং। ঠিক আছে, কি বলেছিলেন? ইনকিলাব জিন্দাবাদ, ভগৎ সিং। ঠিক আছে, নেক্সট দেখো, বন্দে মাতরম, বন্দে মাতরম, এটা বলেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, এছাড়া দেখো, সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে, মদন মোহন মালব্য। এছাড়া একটা মনে রাখবে, ভারত ভারতীয়দের জন্য, ভারত ভারতীয়দের জন্য, এটা হচ্ছে দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, তাহলে কী কী বললাম একটু ঝালিয়ে নাও। দেখো, ইনকিলাব জিন্দাবাদ, এটা বলেছিলেন ভগৎ সিং। ঠিক আছে, বন্দে মাতরম, এটা বলেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সত্যমেব জয়তে, এই স্লোগান ছিলেন মদন মোহন মালব্যের। ঠিক আছে, এবং দেখো, ভারত ভারতীয়দের জন্য, ঠিক আছে, লেখাটা একটু অস্পষ্ট হয়েছে, একটু বুঝে নিও। ভারত ভারতীয়দের জন্য, এটা বলেছিলেন দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের? তাহলে স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই, এই উক্তিটি হলেন কার? বালগঙ্গাধর তিলকের। ঠিক আছে, অপশান হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে। প্রশ্নে বলছে, নিচের কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়? অশোক, কনিষ্ক, সমুদ্রগুপ্ত এবং অপশান ডিতে আছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়? মনে রাখবে অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, সমুদ্রগুপ্ত। বোঝা গেল প্রত্যেকের? এবার আমরা এই প্রশ্ন প্রসঙ্গে কিছু বিখ্যাত ইতিহাসের রাজাদের যে উপাধি ছিল সেগুলো আমরা জেনে নেব। দেখো, প্রথমেই হচ্ছে অজাতশত্রু। এনার উপাধি ছিল কুনিক। ঠিক আছে, নেক্সট দেখো, বিন্দুসার। অমিত্রঘাত। ঠিক আছে, নেক্সট দেখো, বিম্বিসার। শ্রনিক। ঠিক আছে, অশোক, এই যে অশোক ছিল প্রিয়দর্শিনী। ঠিক আছে, এছাড়া দেখো, এছাড়া আরও কিছু রয়েছে, তো একবার ঝালিয়ে নাও। অজাতশত্রু হচ্ছে কুনিক, বিন্দুসার হচ্ছে অমিত্রাঘাত, বিম্বিসার হচ্ছে শ্রনিক এবং অশোক হচ্ছে প্রিয়দর্শিনী। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের? এবার দেখো, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এনার উপাধি ছিলেন কি? বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য। ঠিক আছে, হর্ষবর্ধনের কি উপাধি ছিল? হর্ষবর্ধন। হর্ষবর্ধন ছিলেন শিলাদিত্য নামে। ঠিক আছে, তাহলে মনে থাকবে প্রত্যেকের। এবং দেখো, কুতুবউদ্দিন আইবক। লাখবক্স। ঠিক আছে, তাহলে কী কী পেলাম? দ্বিতীয় চন্দ্রগুপ্ত হচ্ছে বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন, হর্ষবর্ধন শিলাদিত্য নামে, কুতুবউদ্দিন আইবক হচ্ছে লাখবক্স নামে। ঠিক আছে, তাহলে কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হচ্ছে? অপশান সি, সমুদ্রগুপ্তকে। ঠিক আছে, এবার মনে থাকবে প্রত্যেকের। তাহলে চলো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে কি বলছে দেখো, বলছে নিচের কোন স্থানটিকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে? আমরা কিন্তু ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয় অনেকে কিন্তু জানি, কিন্তু এখানে প্রশ্নে বলেছে
দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। দেখো এই দক্ষিণ কথাটা কিন্তু উল্লেখ করা রয়েছে, তাই তো। তো অপশানে কি রয়েছে? কোয়েম্বাটোর, ব্যাঙ্গালোর, তিরুবনন্তপুরম এবং অপশান ডিতে আছে মাদুরাই। তাহলে মনে রাখবে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হচ্ছে অপশান এ কোয়েম্বাটোরকে। ঠিক আছে, তাহলে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? যারা জানো না তারা জেনে নাও, ভারতের ম্যানচেস্টার হলো গুজরাটের আহমেদাবাদ। ঠিক আছে, কি বললাম? ভারতের ম্যানচেস্টার হলো গুজরাটের আহমেদাবাদ। ঠিক আছে, এটা হলো ভারতের ম্যানচেস্টার। এবার এই প্রশ্ন প্রসঙ্গে আমরা কিছু আরো ইম্পর্টেন্ট ইনফরমেশন জেনে নেব। দেখো, ব্যাঙ্গালোর, ঠিক আছে, এই ব্যাঙ্গালোর শহরকে বলা হয় সিলিকন ভ্যালি। কি বললাম? সিলিকন ভ্যালি বা উদ্যান নগরী। ঠিক আছে, তো কি পেলাম? ভারতের ম্যানচেস্টার পেলাম গুজরাটের আহমেদাবাদ, এবং ব্যাঙ্গালোরকে জানলাম সিলিকন ভ্যালি বা উদ্যান নগরী। ঠিক আছে, নেক্সট দেখো, এই তিরুবনন্তপুরম, একে বলা হচ্ছে ভারতের চিরসবুজ শহর। ভারতের চিরসবুজ শহর তিরুবনন্তপুরম। ঠিক আছে, এবং দেখো এই যে মাদুরাই, এই মাদুরাইকে বলা হচ্ছে প্রাচ্যের এথেন্স। ঠিক আছে, তা তিরুবনন্তপুরমকে বলা হয় ভারতের চিরসবুজ শহর, এবং মাদুরাইকে বলা হচ্ছে প্রাচ্যের এথেন্স, এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হচ্ছে কোয়েম্বাটোরকে। মনে থাকবে প্রত্যেকের তাহলে। তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে, নিচের কোন রাজ্যে স্ট্যাচু অফ ইউনিটি অবস্থিত? গুজরাট, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং অপশান ডিতে রয়েছে তেলেঙ্গানা। তাহলে সবার আগে যেই ইনফরমেশানটা এখান থেকে জানবো সেটা হলো এই স্ট্যাচু অফ ইউনিটি এটা কি। তো মনে রাখবে এটা হলো 182 মিটার উচ্চতা বিশিষ্ট, কত বললাম? 182 মিটার উচ্চতা বিশিষ্ট বিশ্বের, ঠিক আছে, বিশ্বের সবচেয়ে লম্বা মূর্তি। কি বললাম? এটা হচ্ছে বিশ্বের, ওয়ার্ল্ডের সবচেয়ে লম্বা মূর্তি, সবচেয়ে লম্বা মূর্তি, যার উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 182 মিটার। ঠিক আছে, তো এই স্ট্যাচু অফ ইউনিটি কার স্ট্যাচু থাকে? স্ট্যাচু কার থাকে? স্ট্যাচু থাকে সর্দার বল্লভভাই প্যাটেলের। সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু থাকে। তো মনে রাখবে এই সর্দার বল্লভভাই প্যাটেল আবার লৌহ মানব নামে পরিচিত। কি বললাম? লৌহ মানব। পরীক্ষায় প্রশ্ন চলে আসবে নিচের কোন ব্যক্তি লৌহ মানব নামে পরিচিত, তখন অপশন হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, তো সে যাই হোক, এবার আমি প্রশ্নে ফিরে আসি। বলছে নিচের কোন রাজ্যে এই স্ট্যাচু অফ ইউনিটি অবস্থিত? মনে রাখবে এই স্ট্যাচু অফ ইউনিটি অপশন এ গুজরাটে অবস্থিত। ঠিক আছে, গুজরাট শহরে কিন্তু এই স্ট্যাচু অফ ইউনিটি রয়েছে, যেটা বিশ্বের সবচেয়ে লম্বা মূর্তি, 182 মিটার উচ্চতা বিশিষ্ট সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু, যিনি লৌহ মানব নামে পরিচিত। ঠিক আছে, তো এক্সট্রা ইনফরমেশনগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে ভারতের কোন রাজ্যে 2023 মেন্স হকি ওয়ার্ল্ড কাপ আয়োজিত হয়েছিল? মহারাষ্ট্র, উড়িষ্যা, কর্ণাটক এবং উত্তরপ্রদেশ। দেখো, ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন FIH, ঠিক আছে, এই সংস্থা কিন্তু এই হকি ওয়ার্ল্ড কাপ কিন্তু আয়োজিত করে। ঠিক আছে, এই যে হকি ওয়ার্ল্ড কাপ এর আয়োজনা করে কিন্তু এই ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন। ঠিক আছে, যেটা এবছর কিন্তু যার আসর বসেছিল ভারতে। ঠিক আছে, এবছর হোস্ট করেছিল কে? ভারত। ঠিক আছে, কোন শহরে হয়েছিল? অপশন বি, উড়িষ্যা শহরে। ঠিক আছে, উড়িষ্যা শহরে কিন্তু এই 2023 মেন্স হকি ওয়ার্ল্ড কাপ আয়োজন করা হয়েছিল। তো
চ্যাম্পিয়ন হয়েছিল কোন দল? তো চ্যাম্পিয়ন হয়েছিল মনে রাখবে জার্মানি। ঠিক আছে, জার্মানি দেশ কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। এবং রানার্স আপ হয়েছিল কারা? রানার্স আপ হয়েছিল মনে রাখবে বেলজিয়াম। বেলজিয়াম রানার্স আপ হয়েছিল। ঠিক আছে, আর এই প্রসঙ্গে মনে রাখবে 2026 হকি ওয়ার্ল্ড কাপ, 2026 হকি ওয়ার্ল্ড কাপ কোথায় হবে? 2026 হকি ওয়ার্ল্ড কাপ হয়ে যাবে বেলজিয়াম নেদারল্যান্ড। ঠিক আছে, বেলজিয়াম এবং নেদারল্যান্ডে অনুষ্ঠিত হবে। ঠিক আছে, আর 2023 কোথায় হয়েছিল? ভারতের উড়িষ্যাতে। ঠিক আছে, চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি, রানার্স আপ হয়েছিল বেলজিয়াম, এবং 2026 হকি ওয়ার্ল্ড কাপ হবে বেলজিয়াম এবং নেদারল্যান্ডে। আর এই হকি ওয়ার্ল্ড কাপ আয়োজন করে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে বছরে কোন দিনে আন্তর্জাতিক যোগা দিবস পালিত হয়? ঠিক আছে, মানে কোন দিনে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়? মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 21শে জুন। ঠিক আছে, 21শে জুন তারিখে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়। এবার এই প্রসঙ্গে ঠিক আছে কিছু গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে আমরা জেনে নেব। ঠিক আছে, তো দেখো, জাতীয় ভোটার দিবস। ঠিক আছে, জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? মনে রাখবে 25 জানুয়ারি। ঠিক আছে, নেক্সট দেখো, বিশ্ব জলাভূমি দিবস। বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়? 2 ফেব্রুয়ারি। নেক্সট দেখো, বিশ্ব পরিবেশ দিবস। এটা তো প্রত্যেকেই জানো, বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5 জুন। ঠিক আছে, তাহলে কি বললাম? জাতীয় ভোটার দিবস 25 জানুয়ারি, বিশ্ব জলাভূমি দিবস 2 ফেব্রুয়ারি এবং বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। ঠিক আছে, এছাড়াও দেখো, বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস। বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস 7ই জুন। ঠিক আছে, 7th জুন। নেক্সট দেখো, জাতীয় চিকিৎসা দিবস। ঠিক আছে, জাতীয় চিকিৎসক দিবস কবে পালন করা হয়? 1 জুলাই। ঠিক আছে, আরও পরে আমরা জানবো, আপাতত এগুলো জেনে রাখো। ঠিক আছে, তাহলে আন্তর্জাতিক যোগা দিবস 21শে জুন তারিখে পালন করা হয়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। বলছে নিচের কোন ভারতীয় ক্রিকেট তারকা ভারতরত্ন সম্মানে সম্মানিত হয়েছেন? ঠিক আছে, কোন ক্রিকেট তারকা? রোহিত শর্মা, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, অপশান ডিতে আছে মহেন্দ্র সিং ধোনি। মনে রাখবে অপশান বি, সচিন তেন্ডুলকর। ঠিক আছে, এবং মনে রাখবে এই প্রসঙ্গে ইনি হচ্ছেন কনিষ্ঠতম এই ভারতরত্ন প্রাপক। ঠিক আছে, মানে ইনি সবথেকে কম বয়সে, যিনি যারা ভারতরত্ন পেয়েছেন তাদের মধ্যে সবথেকে কম বয়সে পেয়েছিলেন সচিন তেন্ডুলকর। ঠিক আছে, আর মনে রাখবে ভারতরত্ন হলো ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান। ঠিক আছে, 1954 সালে কিন্তু প্রথম ভারতরত্ন দেওয়া শুরু হয়, 1954 সাল। ঠিক আছে, প্রথম বছর কে কে পেয়েছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সিভি রমন। এই 3জন ব্যক্তি কিন্তু প্রথম ভারতরত্ন সম্মানে সম্মানিত হয়েছিলেন। ঠিক আছে, এবং মনে রাখবে 2019 সালে কিন্তু শেষ এই ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল। ভূপেন হাজারিকা, নানাজি দেশমুখ এনারা কিন্তু এই 2019 সালে কিন্তু ভারতরত্ন সম্মানে সম্মানিত হয়েছিলেন। আর সচিন তেন্ডুলকর কিন্তু মনে রাখবে 2014 সালে পেয়েছিলেন। ঠিক আছে, 2014 সালে তিনি ভারতীয় ক্রিকেট তারকা হিসাবে এবং সবথেকে কনিষ্ঠতম ভারতরত্ন প্রাপক হিসাবে কিন্তু এই সম্মানে সম্মানিত হয়েছেন। ঠিক আছে,
মনে থাকবে তাহলে। আর 2019 সালে সর্বশেষ ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল, কে কে পেয়েছিল? ভূপেন হাজারিকা, ঠিক আছে, এবং নানাজি দেশমুখ, নোট করে নিও প্রত্যেকে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে। নামদাফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? নামদাফা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ এবং অপশান ডিতে আছে গুজরাট। মনে রাখবে এই নামদাফা জাতীয় উদ্যান অপশান সি অরুণাচল প্রদেশে কিন্তু অবস্থিত, ঠিক আছে। এবার আমরা এই প্রসঙ্গে জেনে নেব বন্দিপুর ন্যাশনাল পার্ক, বন্দিপুর জাতীয় উদ্যান। ঠিক আছে, বন্দিপুর জাতীয় উদ্যান এবং মনে রাখবে নাগেরহোল ন্যাশনাল পার্ক লেখা আছে, ঠিক আছে। এই দুটো কিন্তু কর্ণাটকে অবস্থিত। কি বললাম? কর্ণাটকে, ঠিক আছে। নেক্সট দেখো কাজিরাঙা ন্যাশনাল পার্ক এবং মানস ন্যাশনাল পার্ক, মানস, এই দুটোই কিন্তু আসামে অবস্থিত, ঠিক আছে। তা কী কী বললাম একবার দেখে নাও। বন্দিপুর জাতীয় উদ্যান এবং নাগেরহোল জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত, কাজিরাঙা জাতীয় উদ্যান এবং মানস জাতীয় উদ্যান আসামে অবস্থিত, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট যেটা মনে রাখতে হবে সেটা হলো গির জাতীয় উদ্যান, গির, গির ন্যাশনাল পার্ক এবং এর সাথে সাথে হচ্ছে ভাঁসদা, ভাঁসদা ন্যাশনাল পার্ক, এই দুটোই কিন্তু গুজরাটে, ঠিক আছে। নেক্সট দেখো সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে কেরালা, ঠিক আছে। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক হচ্ছে কেরালা, গির ন্যাশনাল পার্ক এবং ভাঁসদা ন্যাশনাল পার্ক হচ্ছে গুজরাট, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট মনে রাখবে ভিতরকণিকা প্লাস সিমলিপাল ন্যাশনাল পার্ক, ঠিক আছে, উড়িষ্যা, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। এবং মনে রাখবে আরেকটা যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে উত্তরাখণ্ড, ঠিক আছে, ইউকে অবস্থিত। তাহলে মনে থাকবে প্রত্যেকের। আর নামদাফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশে অবস্থিত, ঠিক আছে। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে নিচের কোন দিল্লির শাসকের আমলে ইবন বতুতা ভারতে এসেছিলেন? ঠিক আছে, ইবন বতুতা একজন পর্যটক ছিলেন, তো তিনি কোন দিল্লির শাসকের আমলে ভারতে এসেছিলেন? মনে রাখবে অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, মোহাম্মদ বিন তুগলক, ঠিক আছে। তিনি মোহাম্মদ বিন তুগলকের সময়ে ভারতে এসেছিলেন, ঠিক আছে। এবার দেখো হিউয়েন সাং, ইনি একজন চৈনিক পরিব্রাজক ছিলেন, তাই তো, হিউয়েন সাং, ইনি কার সময় এসেছিলেন? মানে ইনি এসেছিলেন হর্ষবর্ধন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো, যে বিভিন্ন পর্যটকগুলো কোন রাজার আমলে ভারতে এসেছিলেন, পরীক্ষায় কিন্তু বারে বারে প্রশ্নটা আসছে এখন, মনে রাখবে হিউয়েন সাং। নেক্সট দেখো ফা হিয়েন, ফা হিয়েন এসেছিলেন কার আমলে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, খুব ভালো করে নোট করে রাখবে প্রত্যেকে কিন্তু, ঠিক আছে। কী কী পেলাম এখন অবধি একবার দেখে নাও। ইবন বতুতা তাহলে মোহাম্মদ বিন তুগলকের আমলে, হিউয়েন সাং হর্ষবর্ধনের আমলে এবং ফা হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে, ঠিক আছে। ক্লিয়ার? নেক্সট দেখো মেগাস্থিনিস, মেগাস্থিনিস হচ্ছে কার আমলে এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে। এছাড়া দেখো স্যার টমাস রো, স্যার টমাস রো, উইলিয়াম হকিংস, হচ্ছে জাহাঙ্গীরের আমলে,
ঠিক আছে, এগুলো তাহলে মনে রাখবে প্রত্যেকে। ঠিক আছে, মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে, স্যার টমাস রো, উইলিয়াম হকে, সেটা হচ্ছে জাহাঙ্গীরের আমলে, আর ইবন বতুতা কি বললাম, মোহাম্মদ বিন তুগলকের আমলে। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের। চলো নেক্সট প্রশ্নে। কুদানকুলান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং অপশান ডিতে রয়েছে তেলেঙ্গানা। মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, তামিলনাড়ু। ঠিক আছে, কুদানকুলান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত। ঠিক আছে, তাহলে তারাপুর যে পাওয়ার স্টেশনটা রয়েছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা রয়েছে, এটা কোথায় অবস্থিত? মনে রাখবে তারাপুরেরটা হচ্ছে মহারাষ্ট্রে। ঠিক আছে, তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, আমি সংক্ষেপে লিখলাম তারাপুর বলে, যে তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। ঠিক আছে, এছাড়া দেখে নাও কাকড়াপাড়া। কাকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? মনে রাখবে গুজরাট। এবং কালপাক্কাম এবং এই কুদানকুলান এগুলো হচ্ছে তামিলনাড়ু। ক্লিয়ার প্রত্যেকের। চলো নেক্সট প্রশ্নে। সূর্য পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? মনে রাখবে সূর্য পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কখন হবে? যখন অনুসুর অবস্থান হবে। কি বললাম? অনুসুর অবস্থান, তাই তো। অনুসুর অবস্থান কত তারিখে হয়? মনে রাখবে অনুসুর অবস্থান হয়ে থাকে 3রা জানুয়ারি। 3রা জানুয়ারি মানে এই দিন পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্বটা সব থেকে কম হয়, মানে অপশানে হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এবার তাহলে বলো অপসুর অবস্থান কবে হয়? অপসুর অবস্থান অনুসুর তো জানলাম 3রা জানুয়ারি, মানে অপসুর অবস্থান হয় কত সালে, এই কত তারিখে? 4ঠা জুলাই। ঠিক আছে, 4ঠা জুলাই হয়ে থাকে অপসুর অবস্থান। মনে থাকে প্রত্যেকের। অপসুর অবস্থান মানে ওই দিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বাধিক হয়। কি বললাম? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ওই দিন সর্বাধিক হয় অপসুর অবস্থানে, আর অনুসুর অবস্থানে সর্বনিম্ন হয়। ঠিক আছে, ন্যূনতম দূরত্ব হয়। বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে ভারত সরকার মানবাধিকার সুরক্ষিত করতে আইন পাস করেন কত সালে? ঠিক আছে, মনে রাখবে 1993 সালে কিন্তু মানবাধিকার সুরক্ষা আইন কিন্তু পাস হয়। ঠিক আছে, যেটা জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, ন্যাশনাল হিউম্যান রাইটস, ঠিক আছে, কমিশন, যেটা 1993 সালের কত তারিখে? 12ই অক্টোবর। ঠিক আছে, স্থাপিত হয়, গঠিত হয় আর কি। ঠিক আছে, তো এটা ভারতীয় যে মানবাধিকার সুরক্ষা আইন তারা কিন্তু 1993 সালে কিন্তু পাস করেন। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। বলছে হরিজন পত্রিকা সম্পাদনা করেছিলেন কে? অরবিন্দ ঘোষ, বালগঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী, অপশান ডিতে আছে বিপিন চন্দ্র পাল। মনে রাখবে হরিজন পত্রিকা সম্পাদনা করেছিলেন অপশান সি, মহাত্মা গান্ধী। ঠিক আছে, এবার আমরা কিছু আরও পত্রিকার সম্পাদকদের নাম জেনে নেব। প্রথমেই দেখো বেঙ্গল গেজেট, কি হবে? জেমস অগাস্টাস হিকি। ঠিক আছে, নেক্সট দেখো পার্থেনন, ডিরোজিও। ঠিক আছে, সংবাদ কৌমুদি, রাজা রামমোহন রায়। ঠিক আছে, কি বললাম একবার দেখে নাও। বেঙ্গল গেজেট, জেমস অগাস্টাস হিকি, পার্থেনন পত্রিকা ডিরোজিও সম্পাদনা করেছিলেন, ও সংবাদ কৌমুদি রাজা রামমোহন রায় সম্পাদনা করেছিলেন। ঠিক আছে, আরও আমরা কিছু জানবো। দেখো দ্য ইন্ডিয়ান মিরর, দ্য ইন্ডিয়ান মিরর, কেশবচন্দ্র সেন। ঠিক আছে, বন্দে মাতরম,
বন্দে মাতরম নামে একটা পত্রিকাও কিন্তু বেরিয়েছিল, যেটা সম্পাদনা করেছিলেন কে? অরবিন্দ ঘোষ। ঠিক আছে, এবং দেখো সন্ধ্যা, সন্ধ্যা যে পত্রিকাটা, এই সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন কে? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ঠিক আছে, এবং হরিজন পত্রিকা সম্পাদনা করেছিলেন কে? মহাত্মা গান্ধী। ঠিক আছে, তো প্রত্যেক খুব ভালো করে নোটটা করে রাখবে। বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে রঞ্জি ট্রফি 2023-24 টাইটেল জিতেছে নিচের কোন দল? সৌরাষ্ট্র, কর্ণাটক, বাংলা এবং মুম্বাই। তোমরা রাখবে রঞ্জি ট্রফি 2023-24 টাইটেল জিতেছে অপশান ডি মুম্বাই। ঠিক আছে, 2023-24 সেশনে চ্যাম্পিয়ন হয়েছে রঞ্জি ট্রফিতে মুম্বাই। ঠিক আছে, তো রঞ্জি ট্রফি কোন খেলার সাথে জড়িত? মনে রাখবে রঞ্জি ট্রফি হচ্ছে ক্রিকেট খেলার সাথে জড়িত। খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। ঠিক আছে, ক্রিকেটের সাথে জড়িত কিন্তু রঞ্জি ট্রফি, এবং এবছর মুম্বাই কিন্তু তার চ্যাম্পিয়ন হয়েছে, এবং রানার্স আপ হয়েছে কে? রানার্স আপ হয়েছে বিদর্ভ। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। বলছে 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে নিচের কোথায়? ব্রিসবেন, প্যারিস, টোকিও এবং অপশান ডিতে রয়েছে লস এঞ্জেলস। মনে রাখবে প্যারিসে কিন্তু অনুষ্ঠিত হবে এই 2024 সালে যে গ্রীষ্মকালীন অলিম্পিকটা, সেটা কিন্তু প্যারিসে অনুষ্ঠিত হবে। এবং মনে রাখবে 2026 সালে যে শীতকালীন অলিম্পিক, এটা কোথায় অনুষ্ঠিত হবে? এটা অনুষ্ঠিত হয়ে যাবে কিন্তু ইতালিতে। ঠিক আছে, আর 2024 গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছে প্যারিসে, ফ্রান্সের প্যারিসে। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। তো ডিয়ার স্টুডেন্টস, এটা হলো আজকের সেশনের শেষ প্রশ্ন। বলছে ভারতীয় সংবিধানের 36 থেকে 51 নম্বর অনুচ্ছেদগুলি হলো সাম্যের অধিকার, মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি এবং অপশান দিতে রয়েছে মৌলিক কর্তব্য। মনে রাখবে 36 থেকে 51 নম্বর অনুচ্ছেদে রয়েছে কিন্তু ডিপিএসপি। ঠিক আছে, অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, এবং মৌলিক অধিকার রয়েছে কতই? রয়েছে পার্ট 3-তে। ঠিক আছে, পার্ট 3-তে রয়েছে 12 থেকে 35 নম্বর ধারাতে। ঠিক আছে, এবং মৌলিক কর্তব্য রয়েছে কিন্তু পার্ট 4-এ। আর সাম্যের অধিকার কিন্তু এটা একটা মৌলিক অধিকার। ঠিক আছে, তাহলে মনে থাকবে প্রত্যেকের। আর মৌলিক কর্তব্য রয়েছে কিন্তু 11টি। ঠিক, 11টি মৌলিক কর্তব্য রয়েছে, আর মৌলিক অধিকার রয়েছে কিন্তু 6টি। ঠিক আছে, আমি পরে আরও আলোচনা করব বিস্তারিতভাবে। তোমরা রাখো এটুকুই যে 36 থেকে 51 অনুচ্ছেদে রয়েছে কিন্তু রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি বা ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ঠিক আছে, মৌলিক অধিকার রয়েছে পার্ট 3-তে 12 থেকে 35 নম্বর ধারাতে, এবং মৌলিক কর্তব্য রয়েছে পার্ট 4-এ। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের? তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর সব শেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম 2024-কে লক্ষ্য করে আমাদের তৃতীয় ব্যাচের ক্লাস শুরু হয়েছে 29শে মার্চ থেকে। ঠিক আছে, 29শে মার্চ থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়েছে, এবং যেই ব্যাচটির কোর্স ফি রাখা হয়েছে মাত্র 799 টাকা। মাত্র 799 টাকা, যার মধ্যে তোমরা প্রতিদিন সপ্তাহে 5 দিন ক্লাস পাবে, এবং প্রতিদিন 2টো করে লাইভ ক্লাস থাকছে, এবং প্রতিটা সাবজেক্টে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট এবং ফুল মক টেস্ট সপ্তাহে 1 দিন করে। ঠিক আছে, মানে লাইভ ক্লাস প্লাস প্র্যাকটিস সমস্তটাই কিন্তু তুমি আমাদের কাছে পেয়ে যাচ্ছ মাত্র 799 টাকায়। দেখো, আমি তোমাদের বারে বলি যে শুধু যেমন থিওরি পড়ে র্যাঙ্ক করা যায় না, সেরকম শুধু এমসিকিউর উপর বেস করেও কিন্তু সামনের দিকে র্যাঙ্ক করা যাবে না। যখন তুমি থিওরি এবং এমসিকিউ দুটোর উপর জোর দিতে পারবে সমানভাবে, তখন কিন্তু তোমার র্যাঙ্কটা সামনের দিকে আসবে এবং তুমি সরকারি কলেজে চান্স পাবে। তো সেই কথা ভেবেই কিন্তু আমি তোমাদের এই 799 টাকার মধ্যে লাইভ ক্লাস এবং প্র্যাকটিস সমস্তটাই কিন্তু রেখে দিয়েছি। ঠিক আছে, তো আরও কোনো কিছু বিষয় জানার থাকলে এই কোর্স নিয়ে, তো এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, তোমরা ওখানে জয়েন হয়ে কেউ জানতে পারবে। তাছাড়া তোমরা আমাকে ডিরেক্ট কিন্তু এই নাম্বারে কল করে নিতে পারো। ঠিক আছে, কোনো রকম কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে তোমাকে কল করে নিও। ঠিক আছে, তাহলে আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।